কলেজ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটা গাড়ি আসছে, বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে, ঠিক তখন কে যেন আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরছে। আমি ছোটার জন্য চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা আর কেউ না, আমার ফুফুতো ভাই সমীর। আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না, কারণ সবসময় ভাইয়া আমার সাথে রাগী ভাব নিয়ে কথা বলে থাকে, কারণে অকারণে বকাবকি করে। ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে যায় তখন এমন লাল হয়। হঠাৎ ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে ভাইয়া। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এখন কিছু বললে আরও থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগী লুক নিয়ে বলল, মামার কি এতই টাকার অভাব পড়েছে যে তোর বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ভাইয়া, আমার হেঁটে আসতে ভালো লাগে। এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছা করেই ছাতা আনেনিস? কথাটা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি কি জানতাম নাকি হঠাৎ করে বৃষ্টি নামবে? কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এখনো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস? যা তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। ভাইয়ার কথা শুনে সামনে তাকিয়ে ভাইয়ার গাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলাম। ভিজে যাওয়ার কারণে একটু শীত করতে লাগলো। গাড়ির কাঁচ দিয়ে উঁকি মেরে দেখলাম ভাইয়া ফোনে কার সাথে যেন কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এমনিতেই অনেক সুন্দর হ্যান্ডসাম ছেলে ভাইয়া। আমার বান্ধবীরা তো সমীর ভাইয়া বলতেই পাগল। আমি আবার অত মহামারী সুন্দর না, সব সময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ার জন্যই বাধ্য হয়েই সাধারণভাবে থাকতে হয়, কারণ একটু সেজেগুজে কোথাও গেলে কোথা থেকে জেনে ভাইয়া আমার সামনে হাজির হয়ে বলে, এমনিতেই দেখতে ভালো লাগে না তোকে, আর সাজলে তো তোকে জোকারের মতো দেখতে লাগে। এসব কথা শুনে অনেক আগেই সাজা বাদ দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর ভাইয়া একটা শপিংয়ের প্যাকেট দিয়ে বলল, মিশমি, পোশাকগুলো পাল্টে নে, তা না হলে ঠান্ডা লাগবে তোর। আমি দূরে দাঁড়িয়ে থাকবো। এই বলে ভাইয়া চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর রঙ্গপ্রাক। গাড়িতেই পোশাকগুলো পাল্টে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং করা শুরু করলো। 15 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে যে আবার ফিরে এসে ভাইয়াকে বললাম, হঠাৎ তুমি ওদিকে কেন গিয়েছিলে ভাইয়া? সেটা তোর না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার বেস্ট ফ্রেন্ড নিহাকে কল দিলাম, কিন্তু ফোনটা ওয়েটিংয়ে পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছি। আমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজ করেইনি। যাও, একজন করেছিল, কিন্তু পরের দিন তাকে আর দেখতে পাইনি। আমি অতটাও অসুন্দর না। মার ডাক শুনে খাবার খেয়ে এসে একটা লম্বা ঘুম দিলাম। বিকালে সমীর ভাইয়া পড়াতে আসলো। সেই ক্লাস 8 থেকে ভাইয়া আমায় পড়ায়। অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে দেখি না। নিজের এত বড় অফিসের কাজ ফেলে কেন যে আমাকে পড়াতে আসে সেটাই বুঝতে পারি না। হঠাৎ মনে হলো, কাল ভাইয়ার দেওয়া ম্যাথটা করিনি। এর শাস্তি যে অনেক ভয়াবহ সেটা আমি জানি। পড়ার টেবিলে বসে ভাইয়ার দেওয়া ম্যাথটা করার জন্য সবে খাতাটা বের করেছি, অমনি ভাইয়া রুমে চলে আসলো। আমি খাতাটা লুকিয়ে ফেললাম। ভাইয়া রুমে এসেই চেয়ার টেনে বসে বলল, কালকে যে ম্যাথটা দিয়েছিলাম ওইটা দেখা। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া,
অঙ্কটা করতে মনে ছিল না। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেন, কাল রাতে কি কোনো প্রেমিকের কথা ভাবছিলিস? যে কালকে একটা সামান্য কাজ করতে দিয়েছিলাম সেটাও ভুলে গেলি? আমি চুপ করে রইলাম। আমার উত্তর না পেয়ে ভাইয়া বলল, কে বাসার সব কাজ করবি তুই, এমনকি রাতের রান্নাটাও তুই করবি। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি তো রান্না করতে পারি না। ভাইয়া বলল, রান্না করতে না পারলে 500 বার উঠবোস করবি। কথাটা শুনে আমি ভয়ে এক ঢোক গিললাম, তারপর বললাম, না না আমি রান্না করতে পারবো। ভাইয়া বলল, এখন এই রুমটা মুছে দে। আমি ঘর মোছার জিনিসপত্র নিয়ে এসে রুমটা মোছা শুরু করলাম। একবার ভাইয়ার দিকে উকি দিয়ে দেখলাম ভাইয়া লাট সাহেবের মতো চেয়ারে বসে মোবাইল টিপছে আর আমাকে কাজের মেয়ের মতো খাটাচ্ছে। ইচ্ছে করছে বালতির পানিগুলো ভাইয়ার মাথায় ঢেলে দিতে। অনেক সময় নিয়ে রুমটা মুছে বালতিটা কিচেন রুমে রেখে আসতে গেলাম। আমার হাতে বালতি আর আমার অবস্থা দেখে মা আর জরিনা খালা হাসতে লাগলো। জরিনা খালাকে দেখে মনে হলো অনেক খুশি হয়েছে, কারণ আমি রুমটা না মুছে পরিষ্কার করলে তারই করা লাগতো। কিছুক্ষণ পর ভাইয়া কিচেন রুমে এসে মাকে বলল, মামি, আজ মেসমি একাই রান্না করবে। কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু জরিনা খালার কিচেন রুম থেকে বেরোতে দেরি হয়নি। সোজা ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে স্টার জলসায় সিরিয়াল দেখতে লাগলো। আর মা বলল, সমীর মিশমি তো রান্না করতে পারে না। মার কথা শুনে আমি অনেক খুশি হলাম। ভাবলাম মা হয়তো আমার কষ্টটা বুঝতে পেরে এই কথা বলছে। কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণিত করে মা বলল, ও কিনা কি রান্না করবে, পরে আমাদের বাসার রাতে খাবার দাবার হবে না, নিজেরা খেতে পারবো না বলে না করছে। আমার আত্মসম্মানে লাগলো কথাটা, তাই আমি বললাম, তুমি এখান থেকে চলে যাও মা, আমি তোমার থেকে অনেক ভালো রান্না করতে পারি। আমার কথা শুনে মা চলে গেল, কিন্তু ভাইয়া দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আমি চিন্তা পড়ে গেলাম, কি রান্না করব, কি করা যায়। হঠাৎ মনে হলো বিরিয়ানি রান্না করলে অনেক ভালো হবে, কিন্তু বিরিয়ানি তো আমি রান্নাই করতে পারি না। অবশ্য মোবাইল দেখে রান্না করতে পারতাম, কিন্তু ভাইয়ার সামনে মোবাইল দেখে রান্না করলে আমাকে আর আস্ত রাখবে না ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়া বলল, কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি রান্না কর, আমি যেন রাতে খেয়ে বাড়ি যেতে পারি। আমি মনে মনে বললাম, কেন ফুপি কি রান্না করে না যে আমার রান্না খাবার তোমার খেয়ে যেতে হবে? একটা কল আসায় ভাইয়া কিচেন রুম থেকে বের হয়ে যেতেই আমি দৌড়ে রুমে গিয়ে মোবাইল নিয়ে আসলাম। ইউটিউবে বিরিয়ানি রান্না করা দেখে রান্না করতে লাগলাম। রান্না যখন শেষের দিকে তখন ভাইয়া এসে হাজির হলো। আমি মোবাইলটা লুকিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ নাড়াচড়া করে খাবার টেবিলে পরিবেশন করে রাখলাম। বাবা অফিস থেকে আসার পর সবাই একসাথে খেতে বসলাম। আপু তো বিরিয়ানি দেখে অনেক খুশি হলো, কারণ বিরিয়ানি আপুর ফেভারিট খাবার। মা বাবা খাবার মুখে দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম বিরিয়ানি রান্না হয়তো ভালো হয়নি, তাই একটু বিরিয়ানি মুখে দিয়ে দেখলাম, কিন্তু রান্না তো ভালোই হয়েছে। মা আমাকে বলল, তুই নিজেই এটা রান্না করেছিস? আমি রেগে বললাম, না, ভূত এসে রান্না করে দিয়ে গেছে। ভাইয়া বাদে সবাই আমার রান্নার প্রশংসা করলো। আজ পর্যন্ত ভাইয়ার মুখ থেকে আমার নামের কোনো প্রশংসা বের হয়নি। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ভাইয়া এসে বলল, এখনই ঘুমিয়ে পড়ছিস কেন? কাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা এখন আমার সামনে করবি। আমি অবাক হয়ে বললাম, তার জন্য তো শাস্তি দিয়েছো, তাহলে আবার করতে যাব কেন? ভাইয়া বলল, ওটা তো ভুলে যাবার জন্য দিয়েছি। এখন যদি ম্যাথটা না করিস তাহলে সারা রাত জাগিয়ে রাখবো। এমনিতেই অনেক ঘুম পাচ্ছে, তাই অনেক সাহস জুগিয়ে বললাম, তোমার যদি এতই পড়ানোর ইচ্ছে থাকে তাহলে নিজের বোন রিয়াকে পড়াও না কেন, আমার আপুকেও তো পড়াতে পারো। ভাইয়া আমার কথা শুনে বলল,
ওরা কি তোর মতো গাধা নাকি? আমি বললাম, আমি মোটেও গাধা না, যথেষ্ট মেধাবী ছাত্রী। ভাইয়া মুচকি হেসে বলল, সেটা তো আমার পড়ানোর জন্য হয়েছিস। ভুলে গেছিস ক্লাস 7-এ থাকতে অঙ্কে ফেল করেছিলিস? ভাইয়ার কথা শুনে আমি চুপসে গেলাম। চুপচাপ পড়ার রুমে গিয়ে অঙ্কটা করে দেখালাম। ভাইয়া চলে যাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখন হঠাৎ মনে হলো, আজ তো আপুকে আকাশ ভাইয়ার ফ্যামিলি থেকে দেখতে আসবে। ঠিক দেখতে আসবে না, একেবারে বিয়ের ডেট ফাইনাল করাবে বলে আসবে। আজ ভাইয়া আর আপু দুজন দুজনকে ভালোবাসে। অনেক মানুষ যখন আসবে তাহলে নিশ্চয়ই অনেক কাজ থাকবে। তাই ঠিক করলাম আজ কলেজে যাব না। কিচেন রুমে উকি দিয়ে দেখলাম মা আর জরিনা খালা নানান রকম পদ রান্না করছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি অন করে মাকে খাবার দিতে বললাম। মা বিরক্তিকর ভাব নিয়ে খাবার দিয়ে গেল। 10টার দিকে মোবাইলে ভাইয়ার কল আসতে লাগলো। আমি ফোনটা অফ করে কার্টুন দেখায় মনোযোগ দিলাম। কিন্তু ঠিক তার 15 মিনিট পর ভাইয়া আমাদের বাসায় এসে হাজির হলো। ভাইয়া এসে আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজকে কলেজে যাসনি কেন? আমি বললাম, আজকে আপুকে দেখতে আসবে তাই। তোকে তো আর দেখতে আসবে না যে তোর কলেজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে হবে? বাড়িতে আজ অনেক কাজ ভাইয়া, এই কাজ ফেলে রেখে কেউ কলেজে যায়? টিভির সামনে বসে বসে কাজ করছিলিস? আরও কিছু বলতে যাবে তার আগেই মোবাইলের রিংটন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে ভাইয়ার রাগী মুখ ফ্যাকাশে হয়ে গেল। ড্রয়িং রুম থেকে বারান্দায় গেল। আমি ভাবলাম হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ডের কল এসেছে। আমি লুকিয়ে ভাইয়ার প্রেমালাপ শোনার জন্য আড়ি পাতলাম। একবার যদি জানতে পারি ভাইয়ার গার্লফ্রেন্ডকে, তাহলে তার সাথে ভাব জমিয়ে আমার উপর ভাইয়ার অত্যাচারের দিন শেষ হতো। কারণ ছেলেদের রাজা থেকে দাস বানাতে পারে একমাত্র বউ আর গার্লফ্রেন্ডরা। অপর প্রান্ত থেকে কি বলছে তা কিছুই শুনতে পাচ্ছি না, কিন্তু ভাইয়ার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভাইয়া মোবাইলে কাকে যেন বলছে। চিন্তা করিস না, তোর পরীর আশেপাশে আমি কাউকে ঘেঁষতে দিই না। তবে মাঝে মধ্যে আমি একটু শাসন করি। তুই কবে দেশে ফিরবি? ও, এসেই বিয়েটা সেরে ফেলবি। অপর প্রান্ত থেকে কি বলল শুনতে পেলাম না, কিন্তু কি এমন কথা বলল যে ভাইয়ার চোখে পানি চলে আসলো। ভাইয়াকে আমি কোনোদিন কান্না করতে দেখিনি। কথা শুনে তো মনে হলো না খারাপ কিছু হয়েছে। মোবাইল পকেটে রেখে চোখের জল মুছে রকিং চেয়ারে বসে পড়ল। এই মুহূর্তে কেন যেন ভাইয়ার অসহায় মুখটা দেখতে ইচ্ছা করছে না। তাই ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ভাইয়া আমাকে অনুরোধের সুরে বলল, মিশমি, একটু মাথায় হাত বুলিয়ে দিবি? ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ভাইয়া ঘুমিয়ে পড়ল। 12টার সময় আকাশ ভাইয়ার ফ্যামিলি চলে আসলো। আপুকে রিয়া সাজিয়ে দিচ্ছে। আজ অনেক সুন্দর লাগছে আপুকে। মা কিচেন রুম থেকে বেরোতে পারছে না দেখে আমাকে বলল, মিশমি মা, এই শরবতগুলো ওদের দিয়ে আয়। আমি শরবতের গ্লাস নিয়ে তাদের দিতে গেলাম। আকাশ ভাইয়ার চাচাতো ভাই জবের কেমন যেন বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। ব্যাপারটা মোটেও পছন্দ হলো না আমার। ড্রয়িং রুমে থেকে সোজা নিজের রুমে ঢুকবো ঠিক তখন কে যেন আমাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আমার বুঝতে অসুবিধা হলো না লোকটা কে, কারণ ভাইয়া ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। ভাইয়াকে বললাম, ভাইয়া ছাড়ো, আমার ব্যথা লাগছে। ভাইয়া বলল, ব্যথা লাগার জন্যই তো এভাবে জড়িয়ে ধরেছি। তোকে ওখানে শরবত নিয়ে কে যেতে বলেছিল? আর ওড়না ঠিকভাবে নিতে পারিস না? নাকি জবেকে দেখানোর জন্য ইচ্ছা করে এমন করে নিয়েছিস? আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম একটু সরে গেছে। তাই বলে এত বড় কথা শোনাতে হবে? কেন যে তখন ওই খটাসটার মাথা টিপে দিতে গেলাম? মাথা ব্যথায় তখন মরে গেলেই ভালো হতো। আমি ভাইয়াকে কিছু না বলে ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে মিটিং করছে। সবাই মানে মা, বাবা, আপু, ফুপা, ফুপি, রিয়া, সমীর ভাইয়া আর জরিনা খালা।
আমার মা বাবার লাভ ম্যারেজ, বাসা থেকে পালিয়ে এসে বিয়ে ছিল, তাই নানুর বাসা থেকে এখনও মাকে মেনে নেয়নি। আমি সোফায় বসতে বসতে বললাম, আমি মনে হয় মিটিংয়ে আসতে লেট করলাম। সঙ্গে সঙ্গে ভাইয়া বলল, তুই ছোট মানুষ, তুই আসলে কি আর না আসলেই কি। অপমান না করলে মনে হয় ভাইয়ার পেটের ভাত হজম হয় না। সব সময় মনে হয় আমাকে কিভাবে অপমান করা যায়, মনে মনে সেটাই ভাবে। যাই হোক, রিয়া থেকে জানতে পারলাম আগামী সপ্তাহে আপুর বিয়ের ডেট ফাইনাল হয়েছে। মাকে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণ কি? মা বলল, ব্যবসার কাজের জন্য আকাশকে 1 বছরের জন্য বিদেশ যেতে হবে সামনের মাসে, তাই এত তাড়াতাড়ি। ফুপা ফুপিরা বিয়ের আগে আর তাদের বাসায় যাবে না, কারণ মা বাবা একা সামলাতে পারবে না এত ঝামেলা। জরিনা খালা একটু পর বাবাকে বলছে, ভাইজান, এখন একটু টিভি দেখি, আমার প্রিয় নাটকটা দিচ্ছে এখন। বাবা জরিনা খালাকে ধমক দিয়ে বসিয়ে দিয়ে দিল, কারণ বাবা টিভি দেখা পছন্দ করে না। বাবার ধমক খেয়ে জরিনা খালা চুপসে গেল। তার চুপসে যাওয়ার মুখ দেখে খুশি যেমন তেমন সবে ঠিক করলাম একলাই গান গাইবো। তখনই ভাইয়া বলল, মিসমি, এখানে বসে না থেকে পড়ার টেবিলে যা, আমি এখনই আসছি। আমি অসহায়ের মতো বললাম, আজকেও পড়াতে হবে? ভাইয়া বলল, কেন, আজ তোর বিয়ে নাকি যে আজ পড়তে বসা যাবে না? আমি মনে মনে বললাম, বিয়ে থাকলে তো মনে হয় তুমি আমাকে বাসর রাত থেকে টেনে এনে পড়াতে। সোফা থেকে উঠে পড়ার রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে বলল, মিসমি, আমার জন্য নিজে হাতে 1 কাপ কফি বানিয়ে আনতে পারবি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আজকেও আবার ইউটিউব থেকে দেখে বানাস না, তুই তো জানিস আমি নকল করা লাইক করি না। ইস, তার মানে কি ভাইয়া দেখে ফেলেছে? কিন্তু কিভাবে দেখলো? কিভাবে দেখেছি সেটা তোর না জানলেও চলবে। এখন তাড়াতাড়ি কফি বানিয়ে আন। ভাইয়া আমার মনের কথা জানতে পারলো কেমন করে? এটা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে কিচেন রুমে চলে গেলাম। অনেক টাইম নিয়ে কফি বানালাম, ইচ্ছা করেই তো টাইম নিচ্ছি, যাতে পড়ার টাইম কিছুটা চলে যায়। রুমে এসে দেখলাম ভাইয়া কাকে যেন বলছে। আমি যখন তোকে একবার কথা দিয়েছি ও তোর মতোই সব সময় পড়ালেখায় ফার্স্ট থাকবে, তো আমি আপ্রাণ চেষ্টা করব আমার কথা রাখা। আমাকে দরজার সামনে ভাইয়া দেখে ফোনটা কেটে দিল। আমাকে ধমক দিয়ে বলল, নক করে ঢুকতে পারিস না? এই বলে কফির মগ নিয়ে কফি খাওয়া শুরু করলো। আর আমি ভাবছি, ভাইয়া কি আমার মতো অন্য কাউকে পড়ায় নাকি? এটা ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। পৃথিবীতে তাহলে আমার মতো আর একজন যে ভাইয়ার অত্যাচার সহ্য করছে। ভাইয়ার কফি খাওয়া হয়ে গেল। কফির মগ কিচেনে রাখতে গেলাম। একটা মগে কফি নিয়ে আরাম করে সোফায় বসে খেতে লাগলাম। একটু মুখে দিয়েই আবার ফেলে দিলাম, কারণ কফি বানানো অনেক বাজে হয়েছে। এটা ভাইয়া খেলো কিভাবে?